আলাইকুম, আমি মোহাম্মদ সানোয়ার হোসেন তোমাদের সাথে যুক্ত হয়েছি চলো শিখির 12 ফ্রি কোর্সে। আমি আজকে তোমাদের সাথে এসএসসি 2022 যাদের অর্থনীতি আছে সেই অর্থনীতি কোর্স পড়াবো। তো আমরা শুরুতেই অর্থনীতির কথা বলেই আমাদের মাথায় কী কাজ করে? অর্থনীতি মানে কি টাকা পয়সা? অর্থনীতি এটা কমন সেন্স, সবাইকে অর্থনীতির কথা বললেই আমাদের শুরুতেই চলে আসে যে অর্থনীতি মানেই টাকা পয়সা। অর্থনীতিতে যারা পড়ে তাহলে তারা টাকার সাগরে মনে হয় হাবুডুবু খায়, এমনটা মনে হয় তোমাদের। আসলে অর্থনীতি মানে এটা না। অর্থনীতি হচ্ছে একটা জীবনব্যাপী পরিধি, একটা জীবনব্যাপী অধ্যায় যেটা আমরা পড়ে আসি, ঠিক আছে? তো আমরা আজকে অর্থনীতিতে চলে যাব। আমাদের প্রথম অধ্যায় এসেছি যাদের আছে আর কি অর্থনীতি, প্রথম অধ্যায় হচ্ছে অর্থনীতির পরিচয়। তো অর্থনীতির পরিচয় দিতে গেলে আমরা প্রথমেই চলে আসি যে অর্থনীতিটা কিভাবে আমাদের সাথে আসলো, আমরা কোথা থেকে অর্থনীতি পাইলাম, অতএব এর উৎপত্তি কোথায় হলো এবং এর বিকাশই কেমন করে ঘটলো, আমরা উৎপত্তি বিকাশ নিয়ে আলোচনা করব। এরপরে চলে আসি যে আমাদের দ্বিতীয় যে স্টেপ সেটা হচ্ছে আমাদের কি কি সমস্যা আছে অর্থনীতির মধ্যে, বা আমরা মানুষ হিসেবে অর্থনীতি কি কি সমস্যা ফেস করি। তৃতীয় যে অপশনটা সেটা হচ্ছে অর্থনীতির কিছু নীতি আছে, অর্থনীতি কিছু নীতি মোতাবেক চলে, এই নীতিগুলা কি কি সেটা আমরা দেখার চেষ্টা করব। এবং অর্থনীতিতে আমরা কিভাবে আয় করি, কিভাবে ব্যয় করি, এই আয়ের প্রবাহগুলা কেমন বা কোথা থেকে আমরা আসলে আয়টা করি সেটাও আমরা আজকে দেখব। এরপরে দেওয়া আছে যে বিভিন্ন অর্থ ব্যবস্থা, অর্থাৎ অর্থনীতি, একটা দেশের অর্থনীতি বা একটা মানুষ অর্থনীতি চালায়, তার দৈনন্দিন অর্থনৈতিক যে কর্মকাণ্ড পরিচালনা করে বিভিন্ন অর্থ ব্যবস্থার মাধ্যমে। তো আমরা এখানে অর্থ ব্যবস্থাও দেখব। তো তোমরা দ্রুত জয়েন হয়ে যাও এবং লাইভটাকে শেয়ার করো, কমেন্ট করো। আমি শুরুতেই তোমাদের একটা কুইজ দিয়ে দিব, সেটা হচ্ছে প্রথম কুইজটা হচ্ছে যে অর্থনীতির জনক কে? তো এই কুইজের ঝটপট উত্তর দিয়ে দাও কমেন্টের মাধ্যমে এবং যত পারো শেয়ার করে দাও তোমাদের বন্ধুরা যাতে যুক্ত হতে পারে এবং ক্লাসটা দেখতে পারে। তো আমরা পড়ার মধ্যে চলে যাই। আসলে অর্থনীতি কি, অর্থনীতি কাকে বলে, অর্থনীতি আসলে কি? আমি শুরুতেই বলছিলাম যে অর্থনীতি আসলে কোনো একটা ছোট্ট ধারণা না বা কোনো ছোট্ট বিষয় না, বা এটা শুধু টাকা পয়সা নিয়ে আলোচনা করে বা টাকা পয়সা নিয়ে পড়াশোনা করে এমনটা না। অর্থনীতি হচ্ছে একটা জীবনব্যাপী অর্থ ব্যবস্থা বা একটা ধারণা, এটা সম্যকভাবে একটা মানুষের পুরো জীবন জুড়ে জড়িত হয়ে আছে। তো আমরা অর্থনীতির যদি উৎপত্তি দেখতে চাই, আসলে অর্থনীতি কোথা থেকে আসলো, গ্রিক ভদ্রলোক অ্যারিস্টটল আর আমাদের ভারতবর্ষের যে কৌটিল্য ছিল, তার পুরো নাম হচ্ছে মূল নাম হচ্ছে চাণক্য, তার আমরা একটা গ্রন্থ নাম জানি, সেটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। এটা হচ্ছে প্রায় 400 খ্রিস্টপূর্বের পূর্বে আগে যেটা ছিল তারা এই অর্থনীতির একটা ধারণা দিয়ে গিয়েছিলেন। তাদের যে অর্থনীতির ধারণাটা ছিল এরকম যে আসলে অর্থ ব্যবস্থা, একজন মানুষ কিভাবে তার জীবন নির্বাহ করে, তার জীবিকা কেমন, কোথা থেকে আসতেছে, এবং এর জীবিকা পরিচালনার এক কথায় তারা ধারণা দিয়েছিল একজন মানুষ কিভাবে তার দৈনন্দিন জীবন পরিচালনা করতে পারে বা কিভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড সংগঠন করতে পারে। তো এর ক্রমবিকাশ হতে হতে এক পর্যায়ে এসে আমরা দেখি যে আমাদের আধুনিক যুগের যখন ছোঁয়া লাগে তখন অর্থনীতির আসলে বৃহৎ ক্রমবিকাশ হয়। এখান থেকেই আসলে আমরা অর্থনীতিটা পাই। তো এটা পাই আমরা কোথা থেকে পাই, সেটা হচ্ছে 1776 খ্রিস্টাব্দের দিকে আমরা আসলে অর্থনীতিটা অনুসন্ধান করে পেয়ে যাই যে আসলে আমাদের অর্থনীতি দরকার। তো যখন আমাদের অর্থনীতি ছিল 1776-এর দিকে, তখন ছিল আমাদের ব্যষ্টিক অর্থনীতি বেসে, অর্থাৎ আমরা ব্যষ্টিক অর্থনীতি বেস করে আমরা অর্থনীতির কর্মকাণ্ড পরিচালনা করতাম। তো এই সময়টাতে এক ভদ্রলোক এসে অর্থনীতির ব্যাপক আলোচনা করে, তাকে আমরা ক্লাসিক্যাল অর্থনীতিবিদ বলি, তার নামটা আমি বলতেছি না। তিনি একটা তার গ্রন্থ প্রকাশ করে ওই সময়, এবং তার গ্রন্থটা হচ্ছে অ্যান ইনকোয়ারি ইনটু দ্য ওয়েলথ অফ নেশন। এই ওয়েলথ অফ নেশন শর্ট ফর্মে যদি বলি,
ওয়েলথ অফ নেশন গ্রন্থের মাধ্যমে তিনি আসলে অর্থনীতির ধারণা সেটা প্রকাশ করে এবং আমরা এর ক্রমবিকাশের আজকের এই অর্থনীতি পেয়ে থাকি। তো আমরা এতটুকু দেখলাম যে আমাদের অর্থনীতির উৎপত্তি কোথা থেকে হলো এবং আমাদের এর বিকাশ কেমনে ঘটলো। এরপরে চলে আসবো আমাদের অর্থনীতিতে কি কি সমস্যা হতে পারে, একজন মানুষ হিসেবে আমরা কি কি সমস্যা ফেস করতে পারি অর্থনৈতিক কর্মকাণ্ডর ক্ষেত্রে। তো আমরা এটা যখন দেখি তো আমরা এখানে দু ধরনের সমস্যা দেখি, প্রধানত দু ধরনের সমস্যা দেখি। প্রথম সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। তো এখানে আমরা দু ধরনের সমস্যা দেখি, একটা হচ্ছে আমাদের অভাব অসীম, আমাদের অভাবের কোনো সীমা নাই। আজকে আমার 2টা বন্ধু আছে, আমি চাই আমার 10টা বন্ধু হোক। আমার আজকে একটা গাড়ি আছে, আমি চাই আমার আরও 10টা গাড়ি হোক। এভাবে আমাদের চাওয়া পাওয়ার আসলে শেষ নাই। যে কোটিপতি সে হতে চায় আরও কোটি কোটি টাকার মালিক, যে লাখপতি সে হতে চায় কোটিপতি। অতএব এভাবেই আমরা চাই প্রতিনিয়ত আরও বেশি বেশি করে। অতএব আমাদের চাওয়া পাওয়ার শেষ নাই, যার আছে ভুরি ভুরি সেই আরও বেশি চায়। ঠিক আছে, আমাদের এই চাওয়া পাওয়ার শেষ নাই, এই কারণে আমাদের অভাব অসীম, সীমাহীন অভাব। আর দ্বিতীয় যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে সীমিত সম্পদ। অতএব আমাদের সম্পদ যতটুকু আছে, আমরা যতটুকু সম্পদ নেই বা গ্রহণ করি সেটা খুবই সীমিত। এই দুইটা সমস্যা হচ্ছে আমাদের অর্থনীতির প্রধান সমস্যা। হ্যাঁ সুন্দর, তোমরা মেনশন করতেছো, তোমরা মেনশন করো আরও বেশি বেশি করে এবং শেয়ার করো যাতে সবাই লাইভটি দেখতে পারে। আমাদের ফ্রেন্ডদের শেয়ার করো, মেনশন করো। আচ্ছা, আমরা এখানে সমস্যার অর্থাৎ প্রধান দুটো সমস্যা দেখলাম, একটা হচ্ছে অসীম অভাব আর সীমিত সম্পদ। অর্থাৎ এই অসীম অভাব আর সীমিত সম্পদে হচ্ছে আমাদের অর্থনীতির প্রধান দুটি সমস্যা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখান থেকে হতে পারে তোমাদের জন্য। তো প্রশ্ন এরকম হতে পারে যে আসলে অর্থনীতিতে আমরা কি কি সমস্যা ফেস করি, অর্থাৎ কি কি সমস্যার সম্মুখীন হই, এটা বিশ্লেষণ করো। অর্থাৎ খ নাম্বার প্রশ্নে থাকতে পারে এরকম একটা প্রশ্ন থাকতে পারে যে আসলে আমাদের অর্থনীতি কি কি সমস্যার সম্মুখীন হই তা ব্যাখ্যা করো বা আলোচনা করো, এরকম একটা প্রশ্ন হতে পারে খ নাম্বারে। তো আমরা ওখানে বলবো যে অসীম অভাব বা সীমিত সম্পদ, এই প্রধান দুটি সমস্যা নিয়ে আমরা ওখানে যদি আলোচনা করি তাহলে আমরা ওই 2 নাম্বার প্রশ্নের উত্তর খুব সহজে দিতে পারবো। এরপরে আমরা দেখি যে আসলে অর্থনীতির ধারণা, আমরা অর্থনীতির ধারণা বলতে অর্থনীতি কাকে বলে, আমরা কেন এটাকে অর্থনীতি বলতেছি, আবার এই অর্থনীতিটা কেন আমাদের কাছে আসলো। বিভিন্ন জ্ঞানীগুণী ব্যক্তিগণ, বিভিন্ন অর্থনীতিবিদ এখানে বিভিন্ন ধরনের ধারণা দিয়েছে। তো আমরা অর্থনীতির ধারণা মূলত এই 2টা সমস্যার বেসে দিয়ে থাকি, অর্থাৎ অর্থনীতির সংজ্ঞা দিয়ে থাকি। অর্থনীতি এটা হচ্ছে এল রবিনসন বলেছেন যে অর্থনীতি হচ্ছে অসীম অভাব এবং সীমিত সম্পদের মধ্যে যে বিকল্প ব্যবহার এর আলোচনাকেই আমরা অর্থনীতি বলি। অতএব আমরা অর্থনীতি কাকে বলতেছি যে সীমিত সম্পদ এবং এই অসীম অভাবের যে বিপরীতমুখী কার্যকলাপ এর যে সমন্বয় সাধন সেটাকেই আমরা বলতেছি অর্থনীতি। অর্থাৎ আমরা যদি একটু সুন্দর করে বলি যে শাস্ত্রে অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প ব্যবহার নিয়ে আলোচনা করা হয় তাকেই অর্থনীতি বলে। আবার আমরা দেখি যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এটাকে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। একজন মনীষী বলেছেন যে অর্থনীতি হচ্ছে সম্পদের বিজ্ঞান। অর্থাৎ তার মতে হচ্ছে সম্পদ আমরা কিভাবে আহরণ করি, কিভাবে আমরা সম্পদকে বন্টন করি, কিভাবে আমরা এই সম্পদ ব্যয় করি, সেটাকেই তিনি বলছেন যে সম্পদের বিজ্ঞান। অর্থাৎ এভাবে এক একজন এক এক রকম বলে বলছেন। জ্যাকব ভিনার নামের একজন ভদ্র ব্যক্তি তিনি বলেছেন যে অর্থনীতি হচ্ছে যা অর্থনীতিবিদরা করে তাই অর্থনীতি। তো এভাবে বিভিন্ন ব্যক্তি বিভিন্নভাবে সংজ্ঞায়িত করার চেষ্টা করছে। সবথেকে সুন্দর সংজ্ঞা হচ্ছে এল রবিনসনেরটা, সেটা হচ্ছে আমি যেটা বললাম একটু আগে যে শাস্ত্রে
অসীম অভাব এবং সীমিত সম্পদের বিকল্প কার্য ব্যবহার দেখানো হয় বা আলোচনা করা হয় তাকেই অর্থনীতি বলে। তোমরা অর্থনীতির সংজ্ঞায় এটা লিখতে পারো। এরপরে আমরা আসি যে 10টি নীতি, অর্থাৎ অর্থনীতি কিছু নীতি অনুসরণ করে। এখানে তোমাদের নবম দশম শ্রেণীর বইয়ে 10টা নীতির কথা এখানে বলা আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হতে পারে তোমাদের জন্য এই বছরের আর কি পরীক্ষায়। তোমরা এই নীতি 10টা খুব ভালো করে পড়বা। 10টা নীতি কী কী? অর্থনীতি যেটা প্রথমেই বলে সেটা হচ্ছে আমাদের অর্থনীতিতে কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হয়। অর্থাৎ তুমি একজন কাকে যদি পেতে চাও কাছে, তো অন্য কিছু তোমাকে ত্যাগ করতে হবে, বা তুমি একটা দ্রব্য যদি পেতে চাও তোমার আজকে, তোমাকে অন্য বিকল্প দ্রব্য ছেড়ে দিতে হবে। তো অর্থনীতির প্রথম নীতি হচ্ছে এটা, যে তোমাকে কিছু পেতে হলে কিছু ছেড়ে দিতে হবে। দ্বিতীয় যে নীতিটা হচ্ছে সেটা হচ্ছে সুযোগ, অতএব সুযোগ গ্রহণ করা। আমি কোনো কিছু সুযোগ নিতে চাচ্ছি, এটা কেমনে নিব, এর বিকল্প আমি কি ছাড়বো সেটা। তৃতীয় হচ্ছে আমাদের অর্থনীতি আর একটা তৃতীয় যে বড় নীতি অনুসরণ করে সেটা হচ্ছে প্রান্তিক ক্রমান্বতা। অতএব আমরা ক্রমান্বয়ে একটার পর একটা যখন গ্রহণ করতে থাকি তখন আমাদের উপযোগ বলে একটা কথা আছে, সেটা ক্রমান্বয়ে কমতে থাকে। অতএব উপযোগ হচ্ছে উপকার ক্ষমতা, অর্থাৎ কোনো কিছুর উপকারী ক্ষমতাকেই আমরা বলি উপযোগ। অভাব পূরণ ক্ষমতা বা উপকার ক্ষমতাকে আমরা উপযোগ বলি। তো এটা হচ্ছে তৃতীয়। চতুর্থ যেটা আমরা দেখি যে একটা অর্থনীতি পরিচালনার জন্য একটা আমাদের বাজার ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ এখানে আমাদের বাজার ব্যবস্থা কেমন হবে সেটা আমরা এখানে দেখি। তো চতুর্থ গেল এটা। পঞ্চমে আমরা দেখি যে অর্থনীতি চলাতে গেলে আমার একটা দাম ব্যবস্থা থাকতে হবে। অর্থাৎ আমি অর্থনৈতিক যতগুলো কর্মকাণ্ড আছে সব পরিচালনা করব কিভাবে করব? আমি অর্থনৈতিক পরিচালনা করার জন্য আমার একটা নির্দিষ্ট দাম ব্যবস্থা থাকবে। আমি কিসের বিনিময় মাধ্যম আমাকে থাকতে হবে। অর্থাৎ দাম ব্যবস্থা মূলত হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। আমি একটা শার্ট কিনবো বা একটা শার্ট আমি নিব, তাহলে এটা আমি কিভাবে নিব? আমার এটা বিনিময়ে দিতে হবে। অথবা আমাকে একজনের কাছ থেকে যদি কোনো কিছু নিতে হয় তার বিনিময়ে কিছু দিতে হয়। এই বিনিময়টাকেই আমরা বলি মূলত দাম ব্যবস্থা। তো বর্তমানে দাম ব্যবস্থা পরিচালিত হয় একটা নির্দিষ্ট দামে, যেটা আমরা আর্থিকভাবে হিসাব করে থাকি, অর্থাৎ মুদ্রার মাধ্যমে বা অর্থের মাধ্যমে হিসাব করে থাকি। তো এরকম আমাদের আরও বেশ কিছু নীতি দেওয়া আছে। তোমাদের প্রশ্ন এরকম হতে পারে যে অর্থনীতি কয়েকটি নীতি আলোচনা করো। তোমাদের এরকম প্রশ্ন হতে পারে, ক অথবা খ নাম্বারে প্রশ্ন আসতে পারে যে অর্থনীতির এরকম 10টি নীতি বা 5টি নীতি অথবা 3টি নীতি তোমরা আলোচনা করো। হ্যাঁ, তোমরা সুন্দরভাবে মেনশন দিচ্ছ, আরও দ্রুত মেনশন দাও, শেয়ার করো বেশি বেশি করে যাতে সবাই দেখতে পারে। তো আমরা পঞ্চম যে বিষয়টা এখানে দেখব সেটা হচ্ছে আয় প্রবাহ। অতএব আমাদের অর্থনীতিতে কিভাবে আয় হয় বা কিভাবে আমরা আয় করি, আবার ব্যয়টা আমরা কিভাবে করি। তো আমরা এই আয় প্রবাহটা দুটা খাতের মাধ্যমে দেখাবো। অতএব আমাদের অর্থনীতিতে দুটো প্রধান খাত হচ্ছে, একটা হচ্ছে আমাদের পরিবার, অতএব পরিবার থেকে আমরা কি করি, আমরা শ্রম দেই, উৎপাদন করি, এবং আরেকটা হচ্ছে বিজনেস খাত বা আমরা এটাকে ব্যবসা খাত বলি, সেখানে আমরা ব্যয় করি। তারাও কিছু আয় করে, তারাও কিছু ব্যয় করে। তো আমরা এই প্রবাহটা আজকে একটু দেখার চেষ্টা করব।
আচ্ছা, আমরা একটা সুন্দর ডায়াগ্রাম আর্ট করছি। এখানে দেখতেছি যে আমার একদিকে আছে পরিবার, অথবা আমরা বলছিলাম যে আমরা এই আয় প্রবাহ দেখাবো দুটা খাতের মাধ্যমে। সে খাত, একটার খাত হচ্ছে পরিবার আর একটা হচ্ছে ব্যবসা খাত অথবা বাণিজ্য খাত। তো আমরা এই দুই খাত থেকে আমাদের দুই রকম আয় এবং ব্যয় হয়। আমাদের পরিবার খাত থেকে কি হয়, আমরা পরিবার থেকে যেটা দিই সেটা হচ্ছে শ্রম দিই, মূলধন দিই আর ভূমি দিই। অতএব একটা পরিবার থেকে যেটা আসে, আমরা পরিবার থেকে যেটা দিই ব্যবসা খাতে সেটা হচ্ছে শ্রম, মূলধন, ভূমি। অতএব একটা পরিবার এটুকু দেয় ব্যবসা খাতে। এটা কি এমনি এমনি দিয়ে দেয়? পরিবার এমনি এমনি এটাকে দিয়ে দেয় না। পরিবার কি করে? এটা দেওয়ার মাধ্যমে সে আয় করে। অর্থাৎ আয় প্রবাহ একটা পরিবার কিভাবে আয় করে, তার শ্রম দিয়ে আয় করে, মূলধন দিয়ে আয় করে, ভূমি দিয়ে আয় করে। তো এই জন্য এইসব উপাদান দিয়ে একটা পরিবার আয় করে। এসব উপাদান হচ্ছে উৎপাদনের উপকরণ। এসব উপাদান কি? উৎপাদনের উপকরণ। এই জন্য এই বাজারটার নাম হচ্ছে উৎপাদন বাজার। অর্থাৎ এই বাজারে যে আয় ব্যয়টুকু হয় সেটা হচ্ছে উৎপাদনের উপকরণ, বিক্রি হয় এবং এক দল এটাকে কিনে নেয়, অর্থাৎ তার ব্যয় হয়, আর যে বিক্রি করে তার আয় হয়। এখানে যেটা ব্যয় করে, অর্থাৎ ব্যয় করে বাণিজ্য খাত আর আয় করে পরিবার খাত। অর্থাৎ এখানে পরিবার এটাকে বিক্রি করে দেয় আর বাণিজ্য খাত এটাকে ক্রয় করে। অপরপক্ষে আমরা যদি উপরের দিকে দেখি, এখানে আমরা বলছি যে দ্রব্য বাজার। কি বাজার? দ্রব্য বাজার। অতএব এই উপকরণগুলো নিয়ে একটা ব্যবসা প্রতিষ্ঠান কি করে? এগুলাকে উৎপাদন কাজে লাগায়। অতএব সে নতুন নতুন দ্রব্য সেবা উৎপাদন করে। অর্থাৎ এই নতুন নতুন দ্রব্য সেবা উৎপাদন করে সে কি তার কাছে রেখে দেয়? অবশ্যই তার কাছে রাখবে না, সে বাজারে এগুলাকে বিক্রি করবে। তো এটা আবার কিনবে কারা? এটা আবার কিনবে পরিবার খাত। যেহেতু আমরা দুই খাত বিশিষ্ট দেখতেছি, তো এটা আবার কিনবে পরিবার খাত। অতএব এখানে আমরা দ্রব্য বাজারে দেখতেছি এই দ্রব্য আর সেবা বিক্রি করতেছে একটা ব্যবসা খাত, আর এটা কিনে নিচ্ছে একটা পরিবার খাত। যখন এটা পরিবার কিনতেছে, ব্যবসা প্রতিষ্ঠান এটাকে বিক্রি করতেছে, তাহলে ব্যবসা প্রতিষ্ঠানের আয় হচ্ছে, এবং এটা যেহেতু এরা কিনে নিচ্ছে তো এদের ব্যয় হচ্ছে। এভাবে আমাদের আয় প্রবাহ ঘটে থাকে। অতএব অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের পরিবার এভাবে আয় করতেছে, আবার এক সময় দেখা যাচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান এভাবে আয় করতেছে। তোমরা আরও যখন বড় হবা তখন এই দুই খাতের পরবর্তী যে ধাপগুলো আছে, 3 খাত 4 খাত বিশিষ্ট এই আয় প্রবাহ দেখবা। বিশেষ করে ইন্টারমিডিয়েট বা অনার্স লেভেলে আসলে তোমরা এগুলো আবার দেখতে পাবা। তোমরা কমেন্ট করতে থাকো, শেয়ার করতে থাকো, কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অর্থ ব্যবস্থা। অর্থাৎ আমাদের অর্থনীতিতে কয় ধরনের অর্থ ব্যবস্থা আছে এবং কয় ধরনের অর্থ ব্যবস্থার মাধ্যমে আমরা একটা দেশের অর্থনীতি পরিচালনা করতে পারি। তো আমরা এই অর্থনীতির এই অর্থ ব্যবস্থাগুলা আমরা কয়েক ধরনের দেখে থাকি। তো তোমাদের বইয়ে মূলত 2টা অর্থ ব্যবস্থা দেওয়া আছে।
তোমাদের অর্থনীতি বইয়ে এই দুই অর্থ ব্যবস্থার কথা বলা আছে, একটা ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা আর একটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা কাকে বলতেছি, সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা আমরা কাকে বলতেছি। অর্থ ব্যবস্থা হচ্ছে একটা দেশের অর্থনীতি পরিচালনার একটা পরিকল্পনা। এই অর্থনীতি ব্যবস্থায় আমরা দেখতে পারি যে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে এমন একটা অর্থ ব্যবস্থা যেখানে সকল কিছুর মালিকানা থাকবে ব্যক্তি নির্ভর। অতএব এই অর্থনীতি ব্যবস্থায় যা কিছু আমরা করব, অর্থনীতির সকল কর্মকাণ্ড পরিচালনা করব ব্যক্তি মালিকানার উপর। অতএব এখানে একজন ব্যক্তি তার সম্পদের মালিকানা ভোগ করবে, অতএব সে চাইলে সেটা উৎপাদন করতে পারবে, বিক্রি করতে পারবে অথবা যে কোনো ধরনের কাজ করতে পারবে। অতএব এখানে কোনো ধরনের সরকারি হস্তক্ষেপ থাকবে না, এটা পুরোটা একজন ব্যক্তি করতে পারবে। অতএব সে চাইলে কোনো ব্যবসা প্রতিষ্ঠান খুলতে পারে, বন্ধ করতে পারে বা বিভিন্ন জায়গায় যে বিনিয়োগ করে উৎপাদন করতে পারে। এই অর্থনৈতিক ব্যবস্থাকে আমরা বলতেছি ধনতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থা। আরেকটা অর্থনৈতিক ব্যবস্থা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা। অর্থাৎ সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে ওই অর্থ ব্যবস্থা যেখানে একটা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত অর্থনীতি পরিচালিত হবে। অর্থাৎ একটা দেশের অর্থনীতি পুরোটা নির্ভর করবে সরকার কিভাবে চাচ্ছে, সরকার কিভাবে অর্থনীতিটা পরিচালনা করতে চাচ্ছে, একটা প্ল্যান কমিটির মাধ্যমে এটা পরিচালনা করা হবে। এখানে কোনো ধরনের ব্যক্তি স্বাধীনতা দেওয়া হবে না, ব্যক্তি মালিকানা দেওয়া হবে না। অতএব আমি কতটুকু উৎপাদন করতে চাচ্ছি, কতটুকু করতে চাচ্ছি না, এটা কোনো ব্যক্তি অধিকার পাবে না, সম্পূর্ণটুকু করবে সরকার। অতএব সরকার চাইলে কোথায় উৎপাদন করবে, কতটুকু উৎপাদন করবে সম্পূর্ণ নির্ভর করে সরকারের উপর। অতএব সরকার একটা কমিটি গঠন করে দেয় এবং অর্থনৈতিক ব্যবস্থা পরিচালনা করে। তো এই ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থায় আমরা আরেকটা বিষয় এখানে দেখি, সেটা হচ্ছে দাম ব্যবস্থা। দাম ব্যবস্থা, আসলে দাম ব্যবস্থা কি? দাম ব্যবস্থা আমরা একটা মাধ্যমকে বোঝাই যার মাধ্যমে আমরা বেচা কেনা করে থাকি। অতএব আমরা অর্থনীতিতে যে বেচা কেনা করে থাকি, ক্রয় বিক্রয় করে থাকি, এটা একটা ব্যবস্থার মাধ্যমে করে থাকি, সেটার নাম হচ্ছে দাম ব্যবস্থা। এই দাম ব্যবস্থাটা আসলে একজন ক্রেতা আর একজন বিক্রেতার, অনেক সংখ্যক ক্রেতা বিক্রেতার পারস্পরিক ক্রিয়ার মাধ্যমে ঠিক হয়। আসলে দাম ব্যবস্থা বলতে আমরা আরেকভাবে বলতে পারি এটাকে বাজার ব্যবস্থা। এখানে এই বাজার মানে কোনো নির্দিষ্ট স্থান নয়। অতএব বাজার মানে আমরা যে নির্দিষ্ট স্থান দেখাবো সেটা না, বাজার মানে হচ্ছে কোনো একটা দ্রব্যের কি পরিমাণে দাম আছে, ওই দ্রব্যটা কতটুকু হলে কোন পরিমাণ আমি বিক্রি করব সেটাকে আমরা নির্দেশ করি। অতএব বাজার বলতে আমরা বোঝাই যে স্বাভাবিকভাবে যদি আমি বলি যে বাজার বলতে সাহেব বাজার বা বিনোদপুর বাজার এরকম কোনো বাজার না, এটা হচ্ছে একটা দাম ব্যবস্থা। অতএব এটা ক্রয় বিক্রয়ের একটা মাধ্যম। অতএব একটা দ্রব্যের দাম কি পরিমাণ হচ্ছে, কতটুকু হচ্ছে, কোন টাকাতে আমরা একটা দ্রব্য বিক্রি করতে চাচ্ছি বা একটা দ্রব্য ক্রয় করতে চাচ্ছি, সেটাকে আসলে বোঝানো হচ্ছে। যেমন চালের বাজার, চালের বাজার যদি আমরা বলি বর্তমান চালের বাজার কেমন, চালের বাজার প্রতি কেজি চাল কত টাকা বিক্রি হচ্ছে। ধানের বাজার কেমন, পাটের বাজার কেমন। অতএব এই টাইপের বাজারকে আমরা আসলে বাজার ব্যবস্থা বলতেছি, কোনো নির্দিষ্ট জায়গাকে বলতেছি না। তো এই বাজার ব্যবস্থা মূলত ক্রেতা এবং বিক্রেতার দ্বারা ক্রেতা বিক্রেতার দ্বারা নিয়ন্ত্রিত হয়। অতএব অসংখ্য ক্রেতা থাকে, অসংখ্য বিক্রেতা থাকে। এই বাজার ব্যবস্থা, এই ক্রেতা বিক্রেতা পারস্পরিক দামাদামির মাধ্যমে এই বাজারটা ঠিক হয়। এটা কোনো উপর থেকে অটোমেটিক্যালি কেউ এসে ফোর্স করে এটা ঠিক করতে পারে না, এটা আপনা আপনি ঠিক হয়ে যায়। অতএব বাজারে ক্রেতা বিক্রেতা যেভাবে কম্পিটিশন করে, কতটুকু কিনতে চাচ্ছে, কতটুকু কিনতে চাচ্ছে না, কিভাবে অনীহা জাগাচ্ছে তাদের, এভাবেই তারা এটা করে থাকে। এভাবেই আসলে দাম ঠিক হয়ে যায় একটা অর্থনৈতিক ব্যবস্থায়। আর এটা হচ্ছে মূলত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার একটা বৈশিষ্ট্য। এখান থেকে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমাদের বাংলাদেশে
যে কোনো একটা অঞ্চলের অর্থনৈতিক ব্যবস্থা যদি তুলে দেয়, দিয়ে তোমাদের প্রশ্ন করতে পারে যে এই জায়গার অর্থনৈতিক ব্যবস্থা কেমন, এর বৈশিষ্ট্য কেমন। আমরা যদি ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য দেখি, তো এখানে প্রথম শর্ত হচ্ছে যে ব্যক্তি মালিকানা থাকতে হবে। দ্বিতীয় শর্ত হচ্ছে এখানে একটা নির্দিষ্ট বাজার ব্যবস্থা থাকতে হবে, কোনো ফোর্স করে এখানে কিছু করা যাবে না। তৃতীয় যেটা হচ্ছে যে যে কোনো ব্যক্তি অনায়াসে এখানে আসতে পারে, ব্যবসা বাণিজ্য সংগঠন করতে পারে এবং চলে যেতে পারে, এখানে কোনো বাধা থাকবে না। এখানে সরকারি কোনো হস্তক্ষেপ থাকবে না, সরকার এখানে বিশেষ বিশেষ কিছু কার্য সম্পাদন করবে জাস্ট বিশেষ বিশেষ পরিস্থিতিতে। যেমন যদি অর্থনৈতিক মন্দা হয়ে যায় তাহলে সরকার এসে এই পরিস্থিতি সমাধান করবে। পাশাপাশি যদি আমরা সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখতে চাই, তাহলে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এখানে সরকারি মালিকানা থাকবে, কোনো ব্যক্তি হস্তক্ষেপ থাকবে না, অর্থাৎ ব্যক্তি চাইলেও এখানে আয় করতে পারবে না বা কোনো ব্যবসা প্রতিষ্ঠান সংগঠন করতে পারবে না। আবার এখানে সরকার যা করবে তাই ঠিক, এখানে ব্যক্তি মালিকানা হস্তক্ষেপ করে নেওয়া হলো। অর্থাৎ এভাবে আমরা দেখতেছি যে আমার ধনতান্ত্রিক অর্থব্যবস্থা একরকম, সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আর একরকম। তো এখান থেকে এরকম একটা প্রশ্ন হতে পারে, আর একটা প্রশ্ন হতে পারে যে ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মধ্যে পার্থক্য কি। এই দুটো প্রশ্ন হতে পারে। এর বাইরেও আমরা কিছু অর্থনৈতিক ব্যবস্থা দেখি। মিশ্র, একটা হচ্ছে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা আর একটা হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা। ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা হচ্ছে ইসলামী শরিয়া মতে যে অর্থ ব্যবস্থা পরিচালনা হয় বা যে দেশের অর্থনীতি পরিচালনা হয় সেটাকে আমরা বলি ইসলামী অর্থ ব্যবস্থা। অর্থাৎ এই ইসলামী অর্থ ব্যবস্থায় সম্পূর্ণ পরিচালিত হবে ইসলামী শরিয়া সুন্নাহ মতে। আরেকটা দেখি আমরা মিশ্র অর্থ ব্যবস্থা। মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এই তিন ধরনের অর্থ ব্যবস্থার সমষ্টি। অর্থাৎ যে দেশের অর্থনীতি ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক এবং ইসলামী শরিয়া মতে অর্থনীতি পরিচালনা করে, সেটাকে আমরা বলতেছি যে মিশ্র অর্থ ব্যবস্থা। অর্থাৎ এই মিশ্র অর্থ ব্যবস্থাতে সব অর্থনীতির অর্থ ব্যবস্থা বিরাজমান করে। যেমন বাংলাদেশ, তাহলে বাংলাদেশের অর্থ ব্যবস্থা কেমন কমেন্টের মাধ্যমে জানাই দাও। বাংলাদেশের অর্থ ব্যবস্থা হচ্ছে মিশ্র প্রকৃতির। অর্থাৎ বাংলাদেশ এক সময় দেখা যায় যে ব্যক্তি মালিকানা দিয়ে দিছে, অথবা আমরা চাইলেই যে কোনো জায়গায় উৎপাদন করতে পারি, ইচ্ছা মতো ব্যবসা ঢুকতে পারি, ইচ্ছা মতো বের হয়ে যেতে পারি। আবার বাংলাদেশ কিছু কিছু জায়গায় তার নিজের সরকারি হস্তক্ষেপ করে, যেমন আমাদের জুট মিল, অর্থাৎ যেগুলো পাট কল আমরা যেটাকে বলি জুট মিল, তারপরে হচ্ছে চিনি কল, এগুলাতে সরকার হস্তক্ষেপ করে। বিশেষ করে আরও কিছু ক্ষেত্রে যদি দেখি আমাদের শিক্ষা খাত, এখানেও সরকারি হস্তক্ষেপ করা হয়েছে। পাশাপাশি আমরা দেখি যে বেসরকারি খাতও আমাদের আছে শিক্ষা খাতের মধ্যে। অর্থাৎ যেমনটা আছে আমাদের সরকারি প্রতিষ্ঠান, ঠিক তেমনইভাবে আছে আমাদের প্রাইভেট প্রতিষ্ঠান। এর পাশাপাশি আমরা যদি আরও দেখি যে আমাদের রেল খাত পুরোটা সরকারিভাবে পরিচালিত হয়, পাশাপাশি বেসরকারিভাবেও পরিচালিত হয়। অর্থাৎ এখানে সরকারকেও প্রাধান্য দেওয়া হয়েছে। যেমনভাবে ব্যক্তি মালিকানা দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবে সরকারি মালিকানাও দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা ইসলামী অর্থনৈতিক ব্যবস্থাও দেখি। যেমন আমাদের যদি সম্পদ পেতে হয়, আমরা বংশানুক্রমিকভাবে সম্পদ পেয়ে থাকি, বাপের থেকে ছেলে, ছেলের থেকে তার ছেলে, তার ছেলে, এভাবে আমরা পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমরা যে সম্পদ এভাবে বন্টিত হয় বা আমাদের কাছে আসে, সেটা হচ্ছে মূলত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার আলোকে আমাদের কাছে এভাবে আসে। তো আরও আমরা কিছু দেখি যে কিছু রাষ্ট্র আছে ইসলামী শরিয়া মতে পরিচালিত হয়। যেমন রিসেন্ট এখন ইসলামী শরিয়া মতে পরিচালিত হচ্ছে অর্থনৈতিক ব্যবস্থা, আমরা তালেবান সরকারের কথা বলতে পারি। তো এই হচ্ছে আমাদের অর্থনীতির অর্থ ব্যবস্থা। এই অর্থ ব্যবস্থাগুলো দিয়ে আসলে একটা দেশের কর্মকাণ্ড এবং তার অর্থনৈতিক কাঠামো পরিচালিত হয়। হ্যাঁ, আবদুল্লাহ ফাহাদ উত্তর দিছে মিশ্র। হ্যাঁ ঠিক আছে, মিশ্র। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
তোমাদের প্রথম অধ্যায়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। কারো কোনো প্রশ্ন নাই? তাহলে মেনশন দিতে থাকো, শেয়ার দিতে থাকো। আচ্ছা, আমি লিখছি সুযোগ ব্যয়। আসলে সুযোগ ব্যয়টা কি, সুযোগ ব্যয়টা কাকে বলে? আমি শুরুতে একটু বলছিলাম যে সুযোগ ব্যয় আসলে কি। সুযোগ ব্যয় হচ্ছে দুটি বিকল্প দ্রব্যের মধ্যে একটা সুযোগ গ্রহণ করার জন্য তার যে বিকল্প দ্রব্যটা ছেড়ে দেওয়া, এই ছেড়ে দেওয়াটাকে আমরা বলি এই দ্রব্যের সুযোগ ব্যয়। ধরো আমি দুটা বিকল্প দ্রব্য হিসাবে ধান আর গম নিচ্ছি। তো আমি যদি ধানের চাষ বেশি করতে চাই বা উৎপাদন বেশি করতে চাই, তো আমাদের বিকল্প দ্রব্য হিসাবে আমাকে কি ছাড়তে হবে? গম ছেড়ে দিতে হবে। অথবা আমি যতটুকু ধানের সুযোগ নিচ্ছি তার জন্য ছেড়ে দিচ্ছি গমের সুযোগ। এই যে গমের সুযোগটুকু ছেড়ে দিলাম, এই ছেড়ে দেওয়াটাকে আমার বলতেছে ধানের সুযোগ ব্যয়। তো আমরা এই সুযোগ ব্যয়টা তিন ধরনের দেখি। স্থির, আমরা কি কি দেখি? দেখি ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান আর স্থির। অতএব এই তিন ধরনের আমরা সুযোগ ব্যয় দেখে থাকি। তো কি কি? ক্রমহ্রাসমান, ক্রমবর্ধমান, স্থির। অতএব একটা দ্রব্যের সুযোগ যদি আমি নিতে চাই, সমান হারে নিতে চাই, আর একটা দ্রব্য যদি আমাকে বেশি বেশি করে হারে ছেড়ে দিতে হয়, অতএব আমার বিকল্প দ্রব্যটা বেশি বেশি করে ছেড়ে দিতে হচ্ছে, তাহলে সেটাকে আমরা বলি ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখাই, এরকম হবে। অতএব এটাকে আমরা এরকম একটা চিত্রের মাধ্যমে দেখাতে পারি। অতএব এখান থেকে আমার যতটুকু সারছি আমি সমানভাবে এখানে গ্রহণ করছি, কিন্তু আমার পরবর্তীর স্টেপটা একটু বেশি করে ছেড়ে দিতে হয়েছে। অতএব আমি এক্স দ্রব্য সুযোগ গ্রহণের জন্য ওয়াই দ্রব্য তুলনামূলক বেশি বেশি করে ছেড়ে দিয়েছি, এজন্য এটার নাম হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। অতএব একটা সুযোগ আমি সমান হারে নিচ্ছি, কিন্তু বিকল্প দ্রব্যটা বেশি বেশি করে ছেড়ে দিচ্ছি, সেটার নাম হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। এটাকে আমরা এভাবে চিত্রের মাধ্যমে দেখাতে পারি, ক্রম হ্রাসমান সুযোগ ব্যয়। এদিকে আমরা দেখতেছি যে এখানে আমি একটা সুযোগ এক্স দ্রব্যের সুযোগ গ্রহণের জন্য ওয়াই দ্রব্য তুলনামূলক কম কম হারে ছেড়ে দিচ্ছি। এই যে কম কম হারে ছেড়ে দেওয়া, সেটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আমি প্রথমে বলছি যে সুযোগ ব্যয় হচ্ছে কি? একটা দ্রব্যের সুযোগ গ্রহণের জন্য অন্য দ্রব্য ছেড়ে দেওয়া, অন্য বিকল্প দ্রব্যটাকে ছেড়ে দেওয়া। তো আমি এক্স দ্রব্যের সুযোগ গ্রহণের জন্য ওয়াই দ্রব্য তুলনামূলক কম কম করে ছেড়ে দিয়েছি। এই যে কম ছেড়ে দেওয়া, এই জন্য এটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান সুযোগ ব্যয়। আরেকটা বলছি যে স্থির সুযোগ ব্যয়। স্থির সুযোগ ব্যয় আমরা কাকে বলতেছি? অর্থাৎ স্থির সুযোগ ব্যয়ে দেখা যায় যে আমি একটা বিকল্প দ্রব্য সুযোগ গ্রহণের জন্য অন্য বিকল্প দ্রব্য সমান হারে ছেড়ে দিই। কী হারে ছেড়ে দিই? সমান হারে ছেড়ে দেই। এই যে সমান হারে ছেড়ে দেওয়া, এই জন্য এটার নাম হচ্ছে স্থির সুযোগ ব্যয়। আচ্ছা, সুযোগ ব্যয় সম্পর্কে আর কারো যদি প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাই দিতে পারো।
তোমাদের খুব বেশি উৎপাদন সম্ভাবনা রেখার আলোচনা নাই, প্রথম অধ্যায় তো নাই, তবু একটু আলোচনা করে দেই উৎপাদন সম্ভাবনা রেখা আসলে কি। যেহেতু আমি সুযোগ ব্যয়ের কথা বললাম, তো উৎপাদন সম্ভাবনা রেখা আসলে কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে যে ওই রেখা, যে রেখার মধ্যে আমার সীমিত সম্পদ দিয়ে সর্বোচ্চ ব্যবহার করে আমি উৎপাদন করতে পারি, সেই রেখার নামে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। অতএব যে রেখার মাধ্যমে বলতেছি যে আমার সীমিত সম্পদের সর্বোত্তম ব্যবহার করে উৎপাদন করতে পারি, তার নামে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। এই উৎপাদন সম্ভাবনা রেখেও দুটি দ্রব্য আমরা নেই, যে দুটি দ্রব্য বিকল্প দ্রব্য। এখানে আমি এবি একটা রেখা নিয়েছি, এই এবি রেখাটা হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা, যেখানে আমার এক্স দ্রব্য অথবা আমার সম্পদ সীমাবদ্ধ হচ্ছে এখানে 100, এখানে 100, এর বাইরে আমার সম্পদ নাই। আমি যদি আমার সম্পূর্ণ সম্পদটুকু ব্যবহার করে এক্স দ্রব্য উৎপাদন করি, তাহলে আমি 100 একক পর্যন্ত উৎপাদন করতে পারি। আবার আমি যদি ওয়াই দ্রব্য উৎপাদন করি, তাহলে ওয়াই দ্রব্য 100 একক পর্যন্ত উৎপাদন করতে পারি। তো এই এতটুকু উৎপাদন করতে পারি। তো উৎপাদন সম্ভাবনা রেখায় দেখানো হয় যে আমার এই সম্পদের সংমিশ্রণে আমি এবি রেখার মধ্যে যে কোনো বিন্দুতে উৎপাদন করতে পারি, যাতে আমার সর্বোত্তম ব্যবহার হবে। এই রেখার যে বিন্দুগুলো আমি দেখাইছি, এটাই হচ্ছে আমার উৎপাদন সম্ভাবনা রেখা। এর ভিতরেও আমি উৎপাদন করতে পারি, তবে এখানে আমার সম্পদের সম্পূর্ণ ব্যবহার হবে না। আবার আমি এর বাইরে যদি উৎপাদন করতে চাই, তাহলে আমার এটা সম্ভব না, কেননা আমার উৎপাদন সীমাবদ্ধ এই সীমিত সম্পদে। আমার সম্পদের আর যোগান নেই। তাহলে যোগান যখন আমার সম্পদের নেই, আমার সম্পদ যেহেতু সীমিত, তাহলে আমি চাইলেও আমার এই রেখার বাইরে উৎপাদন করতে পারবো না। তো এই ছিল আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখার নিয়ে আমরা বিস্তারিত পরের ক্লাসে আলোচনা করব। তোমাদের এই অধ্যায় থেকে কী রকমের প্রশ্ন হতে পারে আমি একটা ডেমো দেখাচ্ছি।
আচ্ছা, তোমাদের এরকমের প্রশ্ন হতে পারে, একটা এক সেট প্রশ্ন হতে পারে প্রথম অধ্যায় থেকে। প্রথম প্রশ্ন হতে পারে এরকম যে অর্থনীতি কাকে বলে, বা অ্যাডাম স্মিথের অর্থনীতির সংজ্ঞা দাও, বা এল রবিনসনের সংজ্ঞা দাও। দ্বিতীয় প্রশ্ন হতে পারে যে অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কি ব্যাখ্যা করো, বা এরকম হতে পারে যে অর্থনীতির নীতিগুলো আলোচনা করো। তৃতীয় প্রশ্ন হতে পারে এরকম দুটা রাষ্ট্রের কথা বলা আছে বা দুটা অর্থনীতির কথা বলা আছে, সেখানে তোমার সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক দুটা বিষয় আলোচনা করা হবে এবং এর মধ্যে তোমাদের একটা বৈশিষ্ট্য বলবে, আর দ্বিতীয় যে শেষের প্রশ্নে তোমাদের বলবে যে এর মধ্যে পার্থক্য কি বা এর কোন অর্থব্যবস্থা অনুসরণ করতেছে সেটা আলোচনা করো তোমাদের বইয়ে সাপেক্ষে। এরকমের প্রশ্ন হতে পারে তোমাদের প্রথম অধ্যায় থেকে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ।